মানুষের দেখা পাইনি। আয় আয় আয়, বেগুন কোদরে স্বাগত। হু 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 হু, হা 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 হা, হে 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 হে। আয় মানুষ খাবো, মানুষ খাবো, মানুষ খাবো। হা 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 হা। নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে আমার ছোট্ট ইউটিউব পরিবারে স্বাগত। আপনারা শুনছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল গল্পকথায় সূর্যেন্দু। আশা করি আপনারা সপরিবারে ভালো আছেন। আমিও আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় ভালো আছি। বন্ধুরা, আজ আপনাদের যে গল্পটা শোনাবো, গল্পটির নাম বেগুন কোদরে ভূতের আমন্ত্রণ। এই গল্পটি শুনতে চাইলে অবশ্যই হেডফোন ব্যবহার করবেন। ধন্যবাদ। আপনারা নিশ্চয়ই পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড সীমান্তে অবস্থিত এক ভৌতিক রেলওয়ে স্টেশন বেগুন কোদরকে নিয়ে অনেক গল্প ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার দৌলতে শুনে ফেলেছেন। তাছাড়া আপনারা অনেকেই অনলাইন প্ল্যাটফর্মে সার্চ করে এই ভুতুড়ে স্টেশন সম্পর্কে অনেক গল্পও পড়ে ফেলেছেন। আজ আপনাদের যে গল্পটা শোনাবো, এটাও একটা ভৌতিক অ্যাক্টিভিটি নিয়ে আমার নিজের লেখা গল্প। আপনারা ইতিমধ্যেই হয়তো জানেন বা জেনেছেন, আমি প্রতিলিপি বাংলা অ্যাপ্লিকেশানে আমার নিজের লেখা গল্প, কবিতা, উপন্যাস ও অনেক ধারাবাহিক লিখেছি। বহু পাঠক বন্ধু উক্ত অ্যাপ্লিকেশানে আমার লেখা পড়েছেন এবং তাদের মূল্যবান মতামত দিয়েছেন। এখন আপনারা নিশ্চয়ই জানতে চাইবেন আমার লেখার সাথে আজকের গল্পের কী লিঙ্ক রয়েছে। শ্রোতা বন্ধুরা, আজকের গল্পের মধ্য দিয়ে আপনাদের সাথে সেই বিষয়েই আলোচনা করব। লেখালেখির সুবাদে অনেক পাঠক পাঠিকা বন্ধুর সাথে প্রতিনিয়ত আমার সাথে যোগাযোগ থাকে। তেমনই এক পাঠক বন্ধু আমার সাথে যোগাযোগ করেছিলেন আমার বেশ কয়েকটা ভৌতিক গল্প পড়ে। তাঁর নাকি ভালো লেগেছিল আমার লেখা, তাই তিনি ধন্যবাদ জ্ঞাপনের জন্য আমাকে ইনবক্সে SMS করেছিলেন। যদিও বা বেশ কিছুদিন পর আমি সেই SMS পড়েছিলাম, তাই দেরিতেই ওনাকে উত্তর দিয়েছিলাম। উত্তর দেওয়ার সাথে সাথেই সেই পাঠক বন্ধু আমাকে চ্যাটের মাধ্যমে গল্প করা শুরু করেন। ওনার বাড়ি ওই অভিশপ্ত বেগুন কোদরে। উনি আমাকে নানান ভৌতিক ঘটনার কথা শোনালেন। আমিও বেশ মনোযোগের সাথে ওনার গল্পগুলো শুনি এবং ওনার বলা সেই ঘটনাগুলো গল্প আকারে প্রকাশ করার অনুমতি নিলাম। মনটা উসখুস করছিল আমার নিজেরই। আমি চাইছিলাম যদি ভদ্রলোকের বাড়ি কদিন থেকে বেগুন কোদর স্টেশন ঘুরে কিছু ভৌতিক অ্যাক্টিভিটি চাক্ষুষ করা যায়, তাহলে তো মন্দ হয় না। বেশ কয়েকটা গল্প লিখে ফেলা যাবে। আমি চ্যাটে লিখলাম, আচ্ছা দাদা, একটা কথা বলতে পারি? ভদ্রলোক কোনো উত্তর দিলেন না। বেশ কিছুক্ষণ অপেক্ষায় থাকার পরও যখন উত্তর পেলাম না, তখন বুঝলাম হয়তো উনি ব্যস্ত হয়ে পড়েছেন অন্য কোনো কাজে। তাই চ্যাট থেকে নিজেও বেরিয়ে এলাম এবং আমার নিজের কাজে মন দিলাম। তখন ঠিক রাত 1টা বাজে। আমি বেশ কয়েকটা প্রজেক্ট নিয়ে কাজ করছিলাম। তখনই উনি ইনবক্সে লিখলেন, আপনাকে বেগুন কোদরে স্বাগত। আমি ফোনের স্ক্রিনে চোখ রেখে ভাবছি, এই মাঝরাতে আবার কে SMS করল? দেখলাম ভদ্রলোকের SMS, তাও আবার বেগুন কোদরে স্বাগত জানাচ্ছেন। পুরো আমার মনের কথা ছিল এবং উনি আমার মনের কথাটাই SMS-এর মাধ্যমে বলে ফেললেন। আমিও সঙ্গে সঙ্গে রিপ্লাই দিলাম, আপনার আমন্ত্রণ গ্রহণ করলাম দাদা। আমারও ইচ্ছা একবার বেগুন কোদর ঘুরে আসি। দেখছি
সামনের মাসে ৩-৪ তারিখের দিকে যাব। গেলে কিন্তু আপনার বাড়িতেই উঠব, যদি আপনার আপত্তি না থাকে। ভদ্রলোক রিপ্লাই দিলেন, আমার বাড়িতেই উঠবেন, কোনো চিন্তা নেই। আমার বাড়ি স্টেশনের পাশেই। অনেক পরিবার উঠে গেলেও আমরা থেকে গেছি, আমাদের ভয় ডর নেই। অবশ্যই আসবেন, কিন্তু আপনার অপেক্ষায় রইলাম। আমি লিখলাম, নিশ্চয়ই আসবো দাদা। সঙ্গে সঙ্গে ভদ্রলোক তার সেল নাম্বার আমাকে দিলেন এবং যে কোনো সময় ওনার সাথে আমি যোগাযোগ করতে পারি। তারপর এদিক ওদিক কিছু কথা বলে শুভরাত্রি জানিয়ে আবার নিজের কাছে মন দিলাম। পরের দিন সকালে আমার এক বন্ধু সজলকে ফোন করলাম। সজলকে বেগুন কোদর যাওয়ার কথা বলতেই সে এক কথায় রাজি হয়ে যায়। যথারীতি আমরা 2 বন্ধু বেগুন কোদরের উদ্দেশ্যে রওনা দিলাম নির্দিষ্ট দিনে। স্টেশনে নেমে ওখান থেকে আমরা একটা অটোরিকশা ধরলাম। অটোরিকশা ধরার পর সেই বন্ধুকে ফোন করলাম এবং তার বলে দেওয়া গন্তব্যের দিকে আমরা রওনা দিলাম। একটা অদ্ভুত বিষয় আমি খেয়াল করলাম, যখন আমি সেই বন্ধুর সাথে ফোনে কথা বলছিলাম, তার কণ্ঠস্বর আমার খুব অদ্ভুত লাগছিল। কেমন যেন ভারী গলা আমার মনে হচ্ছিল। কেউ যেন তার পাশ থেকে খনা খনা গলায় কথা বলছিল। যদিও বা আমি ভয় পাই না, আমার বন্ধুও তেমন একটা ভীতু নয়, তাই এ জাতীয় কণ্ঠকে বিশেষ পাত্তা না দিয়ে আমরা এগিয়ে চলেছি। পথে যেতে যেতে অটোওয়ালার সাথে বেগুন কোদর স্টেশন সম্পর্কে অনেক কথা হলো। লোকে মুখে যে সকল কথা আজ পর্যন্ত রটেছে, সেই অটোওয়ালাও একই বলি আওড়ালো। তাই আমরা অটোওয়ালার কথায় গুরুত্ব না দিয়ে অপেক্ষায় রয়েছি কখন আমরা বন্ধুর বাড়ি পৌঁছাবো। তখন প্রায় সন্ধে 7টা বাজে। অটোওয়ালা আমাদের একটা নির্দিষ্ট স্থানে নামিয়ে দেয়। অটোওয়ালা কোনো মতেই আরেকটু এগিয়ে যেতে চাইছে না। অটোওয়ালা যেখানে আমাদের নামিয়ে দিল, ঠিক সেখানেই দাঁড়িয়ে আমি ওই বন্ধুকে ফোন করলাম। ফোনের অপর প্রান্ত থেকে বন্ধু আমাকে বলল, উনি যেখানে নামিয়েছেন ওটাই সঠিক জায়গা। আপনারা 5 মিনিট মতো হেঁটে এগিয়ে আসুন, আমি আপনাদের জন্য অপেক্ষা করছি। রাস্তায় আপনাদের সাথে আমার দেখা হয়ে যাবে। আমি ও আমার বন্ধু কাঁধে লাগেজ নিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি। পথঘাট শুনশান, লোকের দেখা নেই। মাঝে সাঝে শেয়ালগুলো ডেকে উঠছে জঙ্গলের ভেতর থেকে। হাঁটতে হাঁটতেই আমরা শুনতে পাচ্ছিলাম ট্রেনের আওয়াজ। মনে হলো এখান থেকে সম্ভবত বেগুন কোদর স্টেশন বেশি দূর নয়। রাস্তার দুধারে টিম টিম করে 2-1টা আলো জ্বলছে। আলোগুলো দেখেই মনে হলো এলাকাটা অত্যন্ত অনুন্নত এলাকা। উন্নয়নের ছোঁয়াটুকুও নেই। হয়তো এই কারণে উন্নয়ন হয়নি জঙ্গলমহল বলে। হঠাৎ আমরা 2 বন্ধু খেয়াল করলাম কেউ একজন সাদা ড্রেস পরে দাঁড়িয়ে রয়েছে ঠিক মাঝ রাস্তায়। বুকে একটু হলেও ভয়ের সঞ্চার হয়েছিল, কিন্তু আমরা অতটাও ভীতু ছিলাম না, তাই এগিয়ে গেলাম। ভদ্রলোক মাঝ রাস্তায় দাঁড়িয়ে আমাদের হাত নেড়ে ইশারা করছেন তাঁর দিকে আসার জন্য। তখন বুঝলাম আমরা সম্ভবত সঠিক ব্যক্তির সাথে পরিচিত হতে যাচ্ছি, অর্থাৎ আমরা আজ এনার বাড়িতেই রাতটা কাটাবো। ও হ্যাঁ, আপনাদের তো ভদ্রলোকের নাম বলা হয়নি। ভদ্রলোকের নাম পি সুরেশ কুমার, সম্ভবত কেরালার লোক। তিনি রেলেরই কর্মচারী। বহু বছর ধরে তিনি রেলের স্টেশন মাস্টারের কাজ করছেন। আপাতত তিনি বেগুন কোদর স্টেশনের পরের স্টেশনটায় কর্মরত। সপরিবারে তিনি থাকেন বেগুন কোদর স্টেশন সংলগ্ন একটা ঘরে। যেহেতু কর্মসূত্রে এখানে চলে আসা, তাই তিনি সপরিবারে জমি জায়গা কিনে বেগুন কোদর স্টেশনের পাশেই বহু বছর ধরে থাকছেন। ভদ্রলোক যে অত্যন্ত সাহসী, সেটা তাঁর কথা শুনেই বোঝা গেল। আমাদের মতো মানুষ কখনোই এমন ভুতুড়ে রেল স্টেশনের ধারে একা থাকতে পারে না। আমরা যখন ভদ্রলোকের কাছে পৌঁছালাম, দেখলাম তিনি কেমন মাথায় একটা শীতকালীন টুপি ব্যবহার করেছেন এবং মুখটা অনেকটা ঢাকা।
বেশ আশ্চর্যের সাথে জিজ্ঞেস করলাম, দাদা, আপনি এভাবে মাথায় ঘোমটা দেওয়ার মতো টুপি পরে বেরিয়েছেন কেন? তখন ভদ্রলোক একটা ভয়ানক কণ্ঠ ব্যবহার করে বললেন, আসলে আমি যদি এভাবে মাথায় টুপিটা মুখে ঢেকে দাঁড়াই তাহলে জঙ্গলের ভেতরে যে সকল জন্তু জানোয়ারেরা রয়েছে তারা আমায় ভয় পাবে এবং আমার ধারে কাছে আসবে না। সেই কারণে এভাবেই থাকা। চলুন, তাড়াতাড়ি চলুন, এদিকে এই সময়টা আসা মানা রয়েছে। ভদ্রলোকের কথায় আমরা তিনজন দ্রুত পায়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমার বন্ধু সজল ভদ্রলোককে জিজ্ঞেস করল, আচ্ছা দাদা, আপনি তো দীর্ঘকাল ধরে বেগুনকোদর স্টেশনের পাশেই ঘর বানিয়ে রয়েছেন, আপনি কি কখনই কোনো ভৌতিক অ্যাক্টিভিটি দেখতে পাননি? ভদ্রলোক বললেন, ভৌতিক অ্যাক্টিভিটি যদি আমি দেখেও থাকি তাহলে কি আমি এই ঘরবাড়ি ছেড়ে কোথাও যেতে পারবো না। কারণ এত বড় বাড়ি, এত জায়গা কে কিনবে? এমনিতেই ভুতুড়ে জায়গা, তাই অনেক কিছু চোখে দেখেও না দেখার ভান করে থাকতে হচ্ছে। তবে আমার বিশ্বাস এই এলাকায় কোনো না কোনো এক সময় মানুষ আবার নতুন করে বসবাস শুরু করবে। মানুষ ভূত প্রেতকে উপেক্ষা করে আবার এখানে বাসস্থান গড়ে তুলবে। চলুন, আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি। আমি মাটির দিকে তাকিয়ে হাঁটছিলাম এতক্ষণ। যেই আমি ঘাটটা উপরের দিকে উঁচু করলাম, দেখলাম চোখের সামনে বিশাল বড় একটা বাড়ি দাঁড়িয়ে রয়েছে। বাড়ির আশেপাশে অন্য কোনো বাড়ি নেই। দূরে দূরে বেশ কয়েকটা বাড়ি চোখে পড়লেও সেই বাড়িগুলো ঘুটঘুটে অন্ধকারে আবছা দেখা যাচ্ছিল। বাড়িগুলোয় একটা আলো পর্যন্ত জ্বলছে না। ভদ্রলোক যে বাড়িটাতে থাকেন তাঁর 3 তলার ঘর থেকে একটা আলো ভেসে আসছিল। বাড়ির মেইন গেট খুলে ভদ্রলোক আমাকে ও আমার বন্ধুকে ভেতরে আমন্ত্রণ জানালেন। আমরা দুজন অনেকটা পথ পার করে আসার ফলে ক্লান্ত ছিলাম। তিনি আমাদের 1 তলার ঘরে বসার বন্দোবস্ত করলেন। তারপর বললেন, একটু অপেক্ষা করুন এই ঘরে, উপরের ঘরে গিয়ে পরিবারের অন্য সদস্যদের ডেকে নিয়ে আসছে। আমরা ভদ্রলোককে বললাম, ঠিক আছে দাদা, আপনি আসুন, আমরা একটু জিরিয়ে নিচ্ছি। ভদ্রলোক ঘর থেকে বেরিয়ে যাওয়ার সাথে সাথেই সদর দরজাটা কেমন ক্যাচর ক্যাচর শব্দ করতে করতে বন্ধ হয়ে গেল এবং 2টো পাল্লা একসাথেই বন্ধ হলো। মনে হলো কেউ যেন 2টো পাল্লাকে হাত দিয়ে টেনে বন্ধ করে দিল। দরজাটা বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথেই আমার দমটা কেমন বন্ধ হয়ে আসছিল। আমার বন্ধু সজল চুপচাপ বসে রয়েছে। আমি চতুর্দিকে চোখ বুলিয়ে দেখার চেষ্টা করলাম এবং খুব আশ্চর্য হলাম এই কারণে যে ঘরের মধ্যে যে সকল আসবাবপত্র রয়েছে ওগুলো বেশ পুরনো আমলের। দেওয়াল ঘড়িটা দেখে মনে হলো 50 বছরের আগের হবে। আলমারিগুলো রয়েছে সেগুলো কাঠের আলমারি। আলমারিগুলোর উপরে ধুলো পড়েছে। যে সকল ঝাড়বাতিগুলো রয়েছে সেগুলোতে মাকড়সার ফাঁদ জড়িয়ে গেছে। এটুকু বুঝলাম ভদ্রলোকের 1 তলার বাড়িতে বিশেষ আনাগোনা হয় না। কিন্তু যে খাটে আমাদের বসতে দিয়ে গেলেন খাটটা বেশ পরিচ্ছন্ন ও পরিষ্কার, মেঝেটাও পরিষ্কার রয়েছে। আমার বন্ধু পকেট থেকে একটা সিগারেট বার করে আগুন ধরায় আর ভদ্রলোকের ঘরের জানালাটা খুলে বাইরে দেখবার জন্য উঠে যায়। জানালাটার ছিটকিনি খুলতেই জানালাটা নিচে পড়ে গেল এবং বিচ্ছিরি শব্দ করে নির্জন পরিবেশটাকে অশান্ত করে তুলল। বন্ধু জানালার পাশ থেকে সরে এসে বলল, ভাই, ভদ্রলোকের জানালাটা ভেঙে ফেললাম, এখন কি হবে? উনি এসে যদি দেখে যে আমরা জানালা ভেঙে ফেলেছি, যদি কিছু বলে, যদি বিব্রত হয়। বন্ধুকে বোঝালাম, ভেঙেই যখন গেছে তাহলে এখন ভেবে লাভ নেই। আমার মনে হয় উনি এই সামান্য জানালা ভাঙার ঘটনা দেখে আমাদের উপর ক্রুদ্ধ হবেন। রেলে চাকরি করা মানুষ, বিশাল পয়সা রয়েছে। একটা জানালা ভাঙলে তিনি 3টে জানালা বসানোর ক্ষমতা রাখেন। তাই ওই নিয়ে ভেবে লাভ নেই। তুই বরং আমায় একটা সিগারেট দে, আমি একটু টেনে নেই। 2 বন্ধু সিগারেট টানছি আর সারা ঘরের মধ্যে ধোঁয়ায় ভরে আসছে।
একটা বিষয় আমরা অবলোকন করলাম, সেটা হলো সারা ঘরটা ধোঁয়ায় কেমন ঢেকে যাচ্ছে। মনে হচ্ছে যেন ঘন কুয়াশা পুরো ঘরটাকে গ্রাস করছে। আমার বন্ধু সজল বলে, ভাই, আমরা ইনার ঘরে এত সিগারেট টানছি যে এই ঘরটা পুরো ধোঁয়ায় ভরে যাচ্ছে। আমি বিষয়টা বুঝতে চেষ্টা করলাম। এটুকু বুঝলাম, আমাদের এই সামান্য সিগারেটের ধোঁয়ায় পুরো ঘরটা এভাবে কুয়াশাচ্ছন্নের ন্যায় ভরে যেতে পারে না। নিশ্চয়ই কোথাও কোনো ভুল হচ্ছে। মনে মনে ভাবলাম, ঘরে কোথাও আগুন লাগলো না তো? ঘন কুয়াশার ন্যায় ধোঁয়া ঠেলে আমি একটু এদিক ওদিক দেখার চেষ্টা করলাম, কিন্তু কোথাও তেমন কিছু আগুন লাগার ঘটনা দেখতে পেলাম না। আবার ফিরে এসে খাটে বসতে যাব, এমন সময় পেছনের দিকে তাকিয়ে দেখি আলমারিটা দাও দাও করে জ্বলছে। বন্ধুকে ঝট করে খাট থেকে নামিয়ে চিৎকার করে বললাম, সুরেশ দা, তাড়াতাড়ি নিচে আসুন, আপনার একতলার ঘরে আগুন লেগেছে। সুরেশ দা, তাড়াতাড়ি ছুটে আসুন, আপনার একতলার ঘরে আগুন লেগেছে। আমি ও আমার বন্ধু সজল ঘরের সদর দরজাটা খোলবার চেষ্টা করলাম, কিন্তু কোনো মতেই খুলতে পারছিলাম না। জোরে জোরে ধাক্কা দিচ্ছিলাম, কিন্তু সুরেশ তার কোনো সাড়া পাচ্ছিলাম না। ততক্ষণে দুই বন্ধুর হৃৎপিণ্ডটা জোরে জোরে চলছিল। মনে হচ্ছিল যেন আমরা এই ঘরে পুড়ে মরব। দুই বন্ধু দরজার কাছে এসে কুঁকড়ে দাঁড়িয়ে রয়েছি আর অপেক্ষা করছি কখন যে সুরেশ দা এসে দরজাটা খুলে আমাদের এমন সমূহ বিপদের হাত থেকে রক্ষা করে। হঠাৎ দরজাটা জোরে খুলে গেল এবং আমরা দুই বন্ধু ঘরের মেঝেতে ছিটকে পড়লাম। দরজাটা খোলার সাথে সাথেই আমরা দরজার দিকে চোখ রাখতে দেখি সুরেশ দা দাঁড়িয়ে রয়েছে, আর আশ্চর্যের সাথে ঘরের ভেতরের যে আগুনটা জ্বলছিল সেই আগুন জ্বলা নিভে গেল এবং সারা ঘরের মধ্যে যে ঘন কুয়াশার ন্যায় ধোঁয়ার পরিবেশ সৃষ্টি হয়েছিল সেই ধোঁয়াও ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। সুরেশ দা বিশেষ কথা না বাড়িয়ে ধীর পায়ে ঘরের মধ্যে প্রবেশ করলেন এবং বললেন, আগুন লাগাটা নিয়ে বেশি চিন্তা করবেন না। মাঝে মাঝে এই অঞ্চলে এভাবেই আগুন লাগে। এই পরিবেশের বাতাসে ফসফরাস রয়েছে। আপনারা যদি কোনো কারণে আগুন জ্বালিয়ে ফেলেন আর সেই আগুনের সংস্পর্শে ফসফরাস আসলেই আচমকা যেখানে সেখানে আগুন লেগে যায়। নিশ্চয়ই আপনারা নানান টিভি চ্যানেলে বা খবরের কাগজে পড়ে জেনেছেন যে এই অঞ্চলে আগুন লাগার ঘটনা মাঝে সাঝেই ঘটে। সুরেশ তার কথা শুনে দুই বন্ধুর সম্বিত ফেরে। ততক্ষণে তাঁর স্ত্রী ও কন্যা ঘরের মধ্যে প্রবেশ করেছে। দুজন আমাদের প্রণাম জানালেন এবং সুরেশ দা পরিচয় করিয়ে দিলেন যে ইনি হলেন সেই বিখ্যাত লেখক যার লেখা আমি পড়ি এবং তোমাদের কাছে এনার সম্পর্কে গল্প করেছিলাম। তিনি আমাদের ঘরে পদার্পণ করেছেন। সুরেশ তার স্ত্রী ও কন্যা আর বিশেষ কথা না বাড়িয়ে কক্ষ ত্যাগ করলেন। ওনারা উপরের ঘরে চলে গেলেন আর সুরেশ দা বসে আমাদের সাথে খোশ গল্প করছেন। ভদ্রলোকের শরীরটা কালো কুচকুচে, মনে হলো যেন পোড়া কাঠের ন্যায়। মনের মধ্যে একটা ভয়ের সঞ্চার হলেও তার সাথে কথা বলতে বলতে আমরা সেই ভয়টা কাটিয়ে উঠতে পেরেছি। সুরেশ দা আমাদের সাথে কথা বলার পর বললেন, চলুন আমার দোতলার ঘরে যাই, সেখানে বসে গল্প করা যাবে এবং রাতের খাবারটা খেয়ে আমরা ঘুমাবো। পরের দিন আপনাদেরকে আমি সকালের দিকে বেগুন কদর স্টেশনে নিয়ে যাব। আশা করি আপনারা যে আশায় এসেছেন সেই ইচ্ছা আপনাদের পূরণ হবে। ওনার একতলার ঘরে পৌঁছে আমরা অবাক হয়ে গেলাম। ঘরটা মডার্ন জিনিসপত্র দিয়ে সাজানো। ঘরের মধ্যে কি নেই। আমার তো বেশ ভালো লাগছিল দোতলার ঘরে সময় কাটাতে। তখন বাজে ঠিক রাত 10টা। ভদ্রলোক একটা সুরার বোতল এনে আমাদের সামনে উপস্থিত হলেন এবং 3টে গ্লাস রেখে আমাদের সেই আসরে যোগদান দেওয়ার জন্য আমন্ত্রণ জানালেন। আমি একটু আধটু সুরাপান করলেও আমার বন্ধু সজল কিন্তু বেশ ভালোই সুরাপান করতে পারে। তাই সে বোতল দেখার সাথে সাথেই কেমন যেন লালায়িত হয়ে গেল এবং ভদ্রলোকের সাথে কোম্পানি দিতে উদ্যত হলো। আমি অগত্যা সুরেশ তার সাথে কোম্পানি দিলাম। সবে আমরা দুই বন্ধু মিলে 2 পেগ বা 3 পেগ গলায় ঢেলেছি। ইতিমধ্যেই আমাদের নেশা চড়তে শুরু করেছে।
সুরেশদা আমাদের দুই বন্ধুকে এবার সুরাপান করতে বারণ করলেন এবং নিজেও বোতলটিকে তুলে নিয়ে রেখে দিলেন আলমারিতে। এবার আমরা ডিনার করব, তারপর ঘুমাতে যাব, কারণ পরের দিন সকাল সকাল উঠতে হবে। তিনি আমাদের বেগুনকোদর স্টেশন পরিদর্শন করিয়ে আবার ওনার ঘরে ছেড়ে দিয়ে অফিস যাবেন, কারণ ওনার ডিউটি রয়েছে। রাতের নৈশভোজের পাতে কি ছিল না, ইলিশ মাছ, ভেটকি মাছ, রুই কাতলা এবং চিকেন, সাথে খাসি মাংসের ঝোল আর সরু চালের ভাত। দুই বন্ধু বলতে গেলে কো গ্রাসে খেয়ে ঘুমানোর জন্য তৈরি হচ্ছে। সুরেশদা আমাকে বললেন, আপনারা একতলার ঘরে ঘুমাতে পারবেন তো? আমার বন্ধু সজল সম্ভবত নেশার ঘরে বলল, হ্যাঁ, আমাদের কোনো ভয় নেই, আপনি আমাদের একতলার ঘরে ঘুমানোর বন্দোবস্ত করুন, আমরা ওখানেই শুয়ে পড়ব। সুরেশদা আমাদের একতলার ঘরে নিয়ে এলেন এবং আমাদের ঘুমানোর বন্দোবস্ত করলেন। দরজাটা খোলাই রাখলেন এবং বলে গেলেন, আমরা যেন ধূমপান না করি, কারণ আগুন জ্বলার সাথে সাথেই এখানে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। আমি ও আমার বন্ধু সুরেশ তাকে কথা দিলাম যে আমরা রাতে আগুন জ্বালাবো না, অর্থাৎ সিগারেট খাবো না। সুরেশদা আমাদের গুড নাইট জানিয়ে উপরের ঘরে চলে গেলেন। আমি ও আমার বন্ধু ঘুমানোর চেষ্টা করছি। যেহেতু নতুন জায়গা, তাই সেখানে ঘুম আসতে একটু সময় লাগছিল। দুই বন্ধু মিলে গল্প করছি। হঠাৎ আমরা কানে শুনতে পেলাম শেয়াল কুকুরের ডাক। শেয়াল কুকুরের ডাক এতটাই জোরে আমাদের কানে আসছিল যে মনে হচ্ছিল যেন এই বাড়ির নিচের কোথা থেকে ওই আওয়াজটা উঠে আসছে। আমার বন্ধু সজল বলে, ভাই, কুকুর শিয়াল তখনই ডাকে যখন কোনো অশুভ আত্মাকে ওরা অনুভব করে, তখনই ডাকে। নচেত চোর ডাকাত যদি পড়ে তাহলে ওদের দেখেও এভাবে ওরা ডাক ছাড়ে। আমার মনে হয় দরজাটা বন্ধ করে ঘুমানোটা বেস্ট হবে। বন্ধুর কথায় সায় দিয়ে আমি দরজাটা বন্ধ করতে আসলাম। দরজাটাকে বন্ধ করতে আসতে কোনো মতেই দুটো পাল্লাকে বন্ধ করতে পারছিলাম না। টেনে হিঁচড়ে বন্ধ করার চেষ্টা করছিলাম, কিন্তু কোনো মতেই বন্ধ করতে পারলাম না। অগত্যা বিছানায় শুতে আসছি, এমন সময় দেখলাম দুটো পাল্লা ধড়াম করে বন্ধ হয়ে গেল এবং ছিটকিনিটা অটোমেটিক উপরে উঠে ব্লক হয়ে গেল। আমি অবাক হলাম। বন্ধুকে কিছু একটা বলতে যাব, তখনই ঘরের ভেতরের আলো বন্ধ হয়ে গেল। ঘুটঘুটে অন্ধকার, বন্ধুর মুখটা পর্যন্ত দেখতে পাচ্ছি না। ঘরের মধ্যে একটা ভয়ের পরিবেশ তৈরি হলো। আমি এক প্রকার হাতড়ে খাটে এসে বসলাম এবং বন্ধুকে ছুঁয়ে দেখলাম। বন্ধুকে বললাম, কি জ্বালাতনে পড়লাম বলতো? এমন একটা পরিবেশে আমরা উপস্থিত হলাম, এখানে তো প্রতিটা মুহূর্তে যেন ভৌতিক অ্যাক্টিভিটি উপলব্ধি করা যাচ্ছে। তোর কি মনে হয় সুরেশদার বাড়িটা কোনো ভুতুড়ে বাড়ি নয় তো? বেশ তাচ্ছিল্যের সাথে বন্ধু সজল বলে, যদি তাই হয় তাহলে তো খুবই ভালো, তুই তো তোর লেখার রসদ পেয়ে যাচ্ছিস। এই যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলোকে তুই গল্পের আকারে সাজিয়ে যদি পোস্ট করিস তাহলে অনেক পাঠক পাবি। নে, এবার ঘুমিয়ে পড়। আমিও ঘুমিয়ে পড়লাম, আমি আজ খুব ক্লান্ত। বন্ধু আমাকে গুড নাইট জানিয়ে পাশ ফিরে শুয়ে পড়ে, কিন্তু আমার কোনো মতেই ঘুম আসছিল না। আমার মনে হচ্ছিল যেন ঘরটার মধ্যে কোনো ভৌতিক অ্যাক্টিভিটি ঘটতে পারে, তাই এমনই শুয়ে রয়েছি। আমার চোখ খোলা থাকলেও আমি চোখে কিছু দেখতে পাচ্ছিলাম না, কারণ ঘরটার মধ্যে ঘুটঘুটে অন্ধকার। এভাবেই বেশ কিছুক্ষণ শুয়ে থাকার পর আমার কানে আসলো কেউ যেন ঝুম ঝুম পায়ে দোতলার ঘর থেকে সিঁড়ি বেয়ে নিচে নামছে। ঝুমুরের শব্দ শোনার সাথে সাথেই আমার হৃৎপিণ্ডটা কেমন জোরে চলতে লাগলো। এত রাতে কে নামতে পারে দোতলার ঘর থেকে? সুরেশদার স্ত্রী বা কন্যা নামছে না তো, নাকি কোনো ভৌতিক কিছু ঘটতে চলেছে? নুপুরের শব্দটা ধীরে ধীরে ক্রমশ আমাদের দিকে এগিয়ে আসতে লাগলো। এক সময় আমাদের ঘরের দরজার সামনে এসে সেই শব্দ স্তব্ধ হয়ে গেল।
আমার বন্ধু সজলকে আমি খোঁচা দিয়ে জাগানোর চেষ্টা করছিলাম, কিন্তু সে কোনো মতেই আমার খোঁচায় কর্ণপাত করছিল না। মনে হচ্ছিল যেন সে অঘোর ঘুমে ঘুমাচ্ছে। যখন কোনো মতেই নিজের মনটাকে মানিয়ে নিতে পারছিলাম না, তখনই কোনো একটা অদ্ভুত মানসিকতা নিয়ে আমি চিৎকার করে বলে উঠলাম, কে বাইরে? কে? কার নুপুরের আওয়াজ শোনা যাচ্ছে? প্রশ্ন করার সাথে সাথে আবার সেই নুপুরের ঝনঝনানি শব্দ যেন অত্যন্ত দ্রুততার সাথে উপরের ঘরের দিকে এগিয়ে গেল এবং সেই আওয়াজটা মিলিয়ে গেল। সঙ্গে সঙ্গে ঘরের ভেতরে যে আলো বন্ধ ছিল সেই আলো জ্বলে উঠল। আলো জ্বলার সাথে সাথেই আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। তারপর ঈশ্বরের নামে স্মরণ করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না। পরের দিন সকালবেলা বন্য পশু পাখিদের আওয়াজে আমার ঘুম ভাঙে, আর আমার বন্ধু সজলকে দেখলাম আমার পাশে শুয়েছিল। সে নেই, সম্ভবত দোতলার ঘরে গিয়ে সুরেশ তার সাথে চা পান করছে। আমি চোখ মলতে মলতে দোতলার ঘরে উঠে আসতে দেখি বন্ধু সুরেশ তার সাথে বসে গল্প করছে। আমাকে দেখে সুরেশ তা মুচকি হেসে বলে, কি ব্যাপার লেখক মশাই, কাল রাতে আপনার ঠিকঠাক ঘুম হয়েছিল তো? এই দেখুন আপনার বন্ধু কত সাহসী, সকাল সকাল ঘুম থেকে উঠে আমার সাথে চা পান করছে। আমার মনে হয় কাল রাতে আপনি কিছু ভৌতিক অ্যাক্টিভিটি আমার ঘরেই পেয়েছেন। আপনি তো তাহলে আপনার লেখার রসদ পেয়ে যাচ্ছেন। তাহলে আমার বাড়িতে আসা আপনার সার্থক হলো তো? ঘুমন্ত চোখে মুখে একগাল হেসে বললাম, সে আর বলতে, আপনার বাড়ি থেকে যে সকল ভৌতিক অ্যাক্টিভিটিগুলো আমি পেলাম কাল রাতে, ওতে একটা সুন্দর গল্প লিখে ফেলা যায়। ধন্যবাদ আপনার ঘরে আমাদের আমন্ত্রণ জানানোর জন্য। তিনজন মিলে বসে চা খেলাম, তারপর রওনা দিলাম সেই ভুতুড়ে বেগুনকোদর স্টেশনের উদ্দেশ্যে। পথে যেতে যেতে সুরেশ তা বেগুনকোদর সম্পর্কে অনেক গল্প শোনালেন। অনেক জানা কথা এবং অনেক অজানা কথা সুরেশ তার মুখ থেকে শুনলাম। যেহেতু তিনি একজন স্টেশন মাস্টার এবং এই অঞ্চলেই দীর্ঘকাল ধরে থাকছেন, তাই তিনি অনেক না বলা কথা আমাদের গল্পের আকারে শোনালেন, যেগুলো আমার কাছে গল্প লেখার প্রয়োজনীয় রসদ বলে মনে হলো। দিনের বেলা আমরা বেগুনকোদর স্টেশন পরিদর্শনে গিয়ে তেমন কোনো ভৌতিক অ্যাক্টিভিটি দেখতে পেলাম না। তবে স্টেশন সংলগ্ন এবং স্টেশন চত্বরকে দেখে বেশ অবাক হলাম, কারণ এ অঞ্চলে যেহেতু কোনো প্যাসেঞ্জার নামে না, তাই পরিত্যক্ত রয়েছে এবং স্টেশনের অন্যান্য ঘরগুলো বেশ ভুতুড়ে ঘর বলে মনে হলো। পুরনো দরজা জানালা, ঘরগুলোর আসবাবপত্রের উপর মাকড়সার জাল তৈরি হয়েছে এবং কিছু কাগজপত্র রয়েছে যেগুলো রেলওয়ে দপ্তরের তরফ থেকে এখনও এখান থেকে নিয়ে যাওয়া হয়নি। আমার তো বেশ নস্টালজিক লাগছিল। অনেকটা সময় কাটানোর পর আমরা সুরেশ তার সাথে তার বাড়িতে ফিরে এলাম এবং তিনি তার স্ত্রীকে বললেন যে আমরা আজ দুপুরে এখানেই খাওয়া দাওয়া করব এবং সুরেশ দা সম্ভবত হাফ ডে ডিউটি করে এসে আমাদের সাথে আবার স্টেশন সংলগ্ন অঞ্চল ঘোরাতে নিয়ে যাবেন। সুরেশ দা ডিউটি সেরে এসে আমাদের সাথে দুপুরে লাঞ্চটাও করবেন। আমরা দুই বন্ধু সুরেশ দার একতলার ঘরে থাকলাম এবং বসে গল্প করছি। হঠাৎ মনে হলো কেউ যেন সুরেশ দার একতলার ঘরের বাথরুমের কল খুলেছে। কল থেকে জল পড়ার শব্দ শুনতে পেলাম। আমি বন্ধু সজলকে বললাম, একবার দেখে আয় না, বাথরুমের কলটা মনে হয় খোলা রয়েছে। কাল রাতে আমরা বাথরুমে গিয়েছিলাম, হয়তো বন্ধ করিনি, এখনও জলটা পড়ে যাচ্ছে। এভাবে জল পড়ে গেলে জল তো শেষ হয়ে যাবে। বন্ধু সজল সারা ঘরের মধ্যে বাথরুমের কল থেকে আরম্ভ করে বেসিন সব জায়গায় চেক করে এলো, কোথাও কল খোলা নেই, সব কল বন্ধ, জল পড়ছে না। অথচ আমরা একটা জল পড়ার আওয়াজ শুনতে পাচ্ছি। খুব আশ্চর্য হলাম এই ভেবে যে জল কোথাও পড়ছে না, অথচ এই জল পড়ার আওয়াজটা আসছে কোথা থেকে। মনে মনে ভাবলাম, এখানে তো প্রতি পদে ভৌতিক অ্যাক্টিভিটি ছাড়া অন্য কিচ্ছু ঘটছে না। সুরেশ তারা এমন ভৌতিক অ্যাক্টিভিটিকে মাথায় নিয়ে কি করে জীবনযাপন করে। মনে মনে এও ভাবলাম, সুরেশ দা অফিস থেকে ফেরার পর তাকে পরামর্শ দেব এই এলাকা ছেড়ে উনি অন্য কোথাও চলে গেলে ভালো হয়,
ওনার তো অনেক অর্থ রয়েছে, উনি নিশ্চয়ই কোনো একটা জনবহুল এলাকায় ঘর কিনে বা ভাড়া নিয়ে থাকতে পারেন। প্রায় দুপুর 1টা নাগাদ সুরেশ দা অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে আমাদের সাথে দেখা করেন এবং দুপুরের খাওয়ার জন্য আমন্ত্রণ জানান। আমরা 2 বন্ধু ততক্ষণে স্নান সেরে রেডি ছিলাম দুপুরের মধ্যাহ্ন ভোজের জন্য। ভোজ পর্ব সেরে আমরা বেরিয়ে পড়লাম সেই বেগুনকোদড় অঞ্চলে, যেখানকার প্রান্তিক মানুষদের সাথে আমরা মিশে দেখলাম তারা সকলেই নিরীহ ও সহজ সরল মানুষ। অনেকেই আমাদের বেগুনকোদড়ে ভূতের উপদ্রবের নানান ঘটনার কথা শোনালেন। ঠিক সন্ধ্যের আগে আমরা ফিরছি সুরেশ দার বাড়ি। পাখিদের কলতানে মুখরিত অঞ্চল। সুরেশ দা বলে, এমন প্রাকৃতিক সৌন্দর্য বন্য পাখির সাথে থাকতে থাকতে আমার আর অন্য কোথাও যেতে ইচ্ছে করে না, তাই এত প্রতিকূলতার মধ্যেও থেকে যাই। তবে লেখক মশাই, আপনাকে একটা কথা আমার বলার আছে, সেটা এখন নয়, রাতে খাওয়ার পর বলবো। আশা করি আপনি আমার কথা ফেলে দেবেন না। আমি মনে মনে ভাবলাম, উনি আবার এমন কি কথা বলবেন যে সেটা এখন বলা যাবে না, শুধু রাতেই বলা যাবে। সে যাই হোক, কিছু তো একটা বলবেন। সুরেশ দার বাড়ির সামনে একটা ছোট্ট বাগান রয়েছে। সেই বাগানের পরিচর্যা সুরেশ দার মেয়ে করে। যতটুকু জানলাম, সুরেশ দার মেয়ে পুরুলিয়া সদর শহরে পড়ে। কলেজ ছুটি থাকলে ঘরে আসে। এই কদিন কলেজ ছুটি রয়েছে, তাই হয়তো ঘরে এসেছে। সুরেশ দা কয়েকটা আরাম কেদারা এনে আমাদের সেই মনোরম বাগানে বসতে বললেন এবং তার সহধর্মিণীকে বললেন চা আর কিছু স্ন্যাক্স নিয়ে আসতে। কিছুক্ষণের মধ্যেই সুরেশ তার ধর্মপত্নী চা স্ন্যাক্স নিয়ে এলেন। আমরাও বেশ উপভোগ করতে করতে চা খেলাম। রাতে আমরা খেয়ে ঘুমোতে যাব, এমন সময় সুরেশ দা আমাকে একা নিয়ে গেলেন ছাদের ঘরে। উনি একান্তে কিছু বলতে চান, তাই আমিও তাঁর কথা মতো ছাদের ঘরে পৌঁছে গেলাম। সেই ঘরে পৌঁছাতে একটা বিচ্ছিরি গন্ধ অনুভব করলাম, নাক চাপা দিতেও পারছি না। এমন সময় সুরেশ দা বললেন, লেখক মশাই, আপনাকে যেটা বলার ছিল সেটা হলো, আমি তো আর বেশি বছর চাকরিতে থাকবো না, আমার রিটায়ার্ডের বয়স হয়ে এলো। আমি চাই আমার জীবিত অবস্থায় মেয়েটার বিয়ে হয়ে যাক। তাই বলছিলাম, আপনি তো আমার মেয়েকে দেখলেন, সব সম্পত্তি আপনার নামেই করে দেব, সব অর্থ আপনার ও মেয়ের নামে করে দিয়ে আমরা বুড়ো বুড়ি কোনো আশ্রমে চলে যাব। তাই আপনি আপনার সিদ্ধান্তের কথা জানালে ভালো হয়। ওনার এমন কথা শুনে আমি বিলক্ষণ বুঝলাম সুরেশ দা তাঁর মেয়ের সাথে আমার বিবাহ বিষয়ক কথা বলছেন। আমি তৎক্ষণাৎ বললাম, এটা সম্ভব নয় সুরেশ দা, আমি বিবাহিত, আমার ঘরে স্ত্রী পুত্র রয়েছে, আপনি সম্ভবত ভুল কিছু বলে ফেললেন, আমায় ক্ষমা করুন সুরেশ দা। সুরেশ দা আমার দিকে পেছন ঘুরে দাঁড়িয়েছিল। বেশ কিছুক্ষণ চুপচাপ সুরেশ দা থেকে একটা অট্ট হাসি হেসে বলল, তুই আমার মেয়েকে বিয়ে করবি না তাহলে? তুই আমার মেয়েকে বিয়ে করবি না তাহলে? আমি মানুষ খাবো, আমি মানুষ খাবো, আমি লেখক মানুষ খাবো। আমি অবাক হলাম আর কাঁপতে কাঁপতে সুরেশ দাকে জিজ্ঞেস করলাম, দাদা আপনার গলার ভয়েস এমন কেন? আমার তো খুব ভয় করছে দাদা, আমাকে যেতে দিন, আমি বাড়ি ফিরবো। তখনই সুরেশ দার গলা শুদ্ধ মুখটা আমার দিকে ঘুরে এলো। আমি একটা ভয়ানক আর্তনাদ করে ছাদ থেকে নিচের ঘরে নামবার চেষ্টা করছি। হঠাৎ দেখি আমার পেছনে সুরেশ দার মেয়ে দাঁড়িয়ে রয়েছে, ওর মুখ ভর্তি চুল, আমার দিকে ধীর পায়ে এগিয়ে আসছে। আমি আমার বন্ধু সজলকে জোরে ডাক দিলাম, সজল আমায় বাঁচা, এরা মানুষ নয়, সবকটা প্রেতাত্মা। এক প্রকার ধাক্কা দিয়ে সুরেশ তার মেয়েকে ঠেলে সিঁড়িতে পৌঁছায়। ততক্ষণে সজল লড়াই করছে সুরেশ তার স্ত্রীর সাথে। আমাকে সজল দেখেই এক প্রকার সাহস পায়। আমি দরজার বাইরে দাঁড়িয়ে সজলের হাত ধরে টেনে আনি।
আমরা দুজন আমাদের লাগেজ ফেলে একতলা থেকে দৌড় দিলাম। নিচে এসে দেখি সদর দরজা বন্ধ, বিশাল কাঠের দরজা। এদিকে সিঁড়ি বেয়ে নিচে নামছে সুরেশ তার পুরো পরিবার, আর সারা ঘর অট্টহাসিতে ফেটে পড়ছে। সজল বেশ শক্তিমান ও বুদ্ধিমান ছেলে। বিপদের সময় কিভাবে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হয় সেটা সে ভালো পারে। দরজার কোনায় একটা শাবল দেখতে পায়। সেই শাবল হাতে তুলে নিয়ে শুধু জোরে একবার বলে, জয় বজরং বালি, আর এক শাবলের ঘায়ে দরজা ভেঙে ফেলে। আমাকে এক প্রকার টেনে হিঁচড়ে নিয়ে বাইরে বেরিয়ে আসে। বাইরে তখন ঘুটঘুটে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। সজল খেয়াল করলো দূরে আলো জ্বলছে। আমরা দুই বন্ধু ঈশ্বরের নাম স্মরণ করতে করতে সেই আলোর উদ্দেশ্যে ছুটলাম। সে কি দৌড় ছিল আমাদের, বলে বোঝাতে পারবো না। প্রায় 30 মিনিট নাগাড়ে দৌড়ানোর পর আমরা সেই আলোর উৎসর কাছে এসে পৌঁছালাম। ততক্ষণে আমরা হাঁপিয়ে উঠেছি। যেখানে এসে পৌঁছালাম সেখানে শুধুমাত্র একটা ছোট্ট বাল্ব জ্বলছিল। পরিবেশটা দেখে আমি ও আমার বন্ধু সজল বুঝলাম এটা সেই বেগুনকোদর স্টেশন। এখানে এই মধ্যরাতে আমাদের উপস্থিতি হয়তো পৈশাচিক আত্মাগুলো ভালো নজরে দেখবে না। তাই আমি ও আমার বন্ধু সজল দুজন মিলে সিদ্ধান্ত নিলাম রেল লাইন ধরেই এগিয়ে যাব, এবং সেটা আমরা কোন দিক দিয়ে এগিয়ে যাচ্ছি কোনো মতেই টের করতে পারছিলাম না। একটা সময় আমরা আর কিছুই জানি না যে আমরা কোথায় রয়েছি। দুই বন্ধু বেহুশ হয়ে যাই। যখন আমাদের হুঁশ ফেরে তখন আমাদের পুরুলিয়া সদর হাসপাতালে দেখতে পাই। আমাদের হুঁশ ফিরতেই ডাক্তার ও সিস্টাররা এসে আমাদের সাথে কথা বললেন, এবং আমরা যখন সেদিনের রাতের ঘটনার কথা ওনাদের বর্ণনা করছিলাম, ডাক্তার ও সিস্টাররা বারবার আঁতকে উঠছিলেন। দুদিনের সেবা শুশ্রূষা নেওয়ার পর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। বাড়ি ফেরার পথে ট্রেনে বসে যখন আমি আমার ফোনের ইনবক্সটা চেক করছিলাম, সেখানে সুরেশ তার কোনো চ্যাট ছিল না, সেই নামের কোনো প্রোফাইলও ছিল না। মোবাইল নম্বরে কল করলে বলে ইনভ্যালিড নাম্বার। ওখানকার স্থানীয় হাসপাতালের কিছু কর্মী আমাদের বলে, আপনাদের মতো কিছু মানুষ অতি উৎসাহ নিয়ে এসে বিপদের মধ্যে পড়েছেন, অনেকে মারাও গেছে। আপনারা যে এমন সমূহ বিপদের হাত থেকে বেঁচে গেছেন, এটা আপনারা বরাত জোরে বেঁচে গেছেন। আমিও মনে মনে ভাবলাম এটা ঠিক, আমরা সত্যি বরাত জোরে বেঁচে গেছি। আর কোনোদিন এভাবে কোনো অপরিচিতের আমন্ত্রণে যাওয়ার আগে বেশ কয়েকবার ভাবা উচিত, তাও আবার বেগুনকোদরের মতো ভয়ানক জায়গায়, যেখানে ভূতের উপদ্রব ও প্রেতাত্মার আনাগোনা। সেই সব জায়গায় যাওয়ার আগে বার কয়েক ভেবে দেখা উচিত। বন্ধুরা, আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো নিজ নিজ মতামত দিতে ভুলবেন না। আপনার একটা মূল্যবান মতামত গল্প পাঠে উৎসাহ যোগায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। যারা এখনও আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং প্রতিনিয়ত আমার গল্পের আপডেট পেতে চাইলে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ, নমস্কার।